হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনের সিডিপি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং যে কোনো রকম টেট এক্সাম। আজকে আমরা সিডিপির আরেকটা এডুকেশন কমিশন আমরা আলোচনা করব, যেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটাকে বলা হয়। ঠিক আছে, তার কমিশন এবং সুপারিশগুলো আমরা তথ্য অনুযায়ী জেনে নেব। 42 নম্বর ডিটেলস ক্লাস, অন্যান্য ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, প্লেলিস্টের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। রাধাকৃষ্ণন কমিশন তথ্যগুলো একদম কিন্তু তথ্য জানতে হবে, নাহলে কোশ্চেন ওরিয়েন্টেড ক্লাস তোমরা করতে পারবে না। 1947 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন অনুভূত হয়। ঠিক আছে, অনুভব করে যে ঢেলে সাজানোর একটা ব্যবস্থা দরকার আছে, শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেমটাকে। তাই ভারত সরকার 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, এটা মনে রাখবে, ভারত সরকার 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য একটি কমিশন গঠন করে। তাহলে স্বাধীনতার পরই যে কমিশন গঠন হয় সেটা হচ্ছে এই রাধাকৃষ্ণন কমিশন। তো সেখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে, নামটি মনে রাখবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়। তিনি এই কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত হন, অর্থাৎ ওনার নাম অনুসারেই হয়, এবং উনি এই কমিশনের সভাপতি ছিলেন। সম্পাদক কে ছিলেন একটু পরে জানবে। তাই তারই নাম অনুসারে এই কমিশন রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। এটি হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। দেখো এখানেই 4টে কোশ্চেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দ, এই যে সময়টা, হুম, কত খ্রিস্টাব্দের কত নভেম্বর মাস, ঠিক আছে, 1948-এর, এটা জানতে পারলে। তারপর নাম, তারপর সভাপতি কে ছিল, তারপর কোন কমিশন, তার নাম অনুসারে কি হয়, এবং স্বাধীন ভারতের এটা কততম কমিশন। ঠিক আছে, এটা একদম স্বাধীন ভারতের প্রথম কমিশন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিল কে, আমরা জানতে পারলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং সম্পাদক কে ছিলেন, সম্পাদক ছিলেন মনে রাখবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। ঠিক আছে, উনি কিন্তু সেক্রেটারি যেটাকে বলা হয়, সম্পাদক ছিলেন। তো ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমরা এখনই বলবে, যে যারা জানো না তারা বলবে তো এইমাত্র বললেন যে রাধাকৃষ্ণন কমিশন, তাহলে এখন প্রথম কমিশনের নাম স্বাধীন ভারতে বিশ্ববিদ্যালয় কি করে হলো? এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনই নাম, যেহেতু রাধাকৃষ্ণন কমিশন বলা হয়, কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে, সেই কারণে ওই নামটি দেওয়া হয়। দুটো একই নাম, কনফিউজ হবে না। আর এর সদস্য সংখ্যা ছিল মোট 10 জন। এর মধ্যে ভারতীয় ছিল 7 জন সদস্য, এবং 3 জন সদস্য ছিলেন বিদেশি। এবার নামগুলো একটু জেনে নিই। বিদেশি সদস্যরা কে কে ছিলেন? 3 জন ছিলেন বিদেশি সদস্য: ডক্টর আর্থার ই মর্গ্যান, ডক্টর জেমস এফ ডাফ এবং ডক্টর জন টিগাট। এই 3টে নাম তোমরা মনে রাখবে। 3 জন বিদেশি সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের আন্ডারে। এবার বলছে 1949 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রিপোর্ট জমা দেয়, অর্থাৎ এই কমিশন যে রিপোর্ট পেশ করে বা রিপোর্টটি জমা দেয়, রিপোর্টটা তৈরি করতে হয়েছিল, সেই কারণেই কমিশনকে গঠন করা হয়, বিভিন্ন বিষয়ের রিপোর্ট। তো এই 1949 সালে ওনারা এই রিপোর্টটা কিন্তু জমা দেন। এবার রাধাকৃষ্ণন কমিশন যে কারণে আনা হয়েছিল, বা রাধাকৃষ্ণন কমিশন যে যে বিষয়ে কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছিল, সেগুলো দেখে নেব। কোন কোন বিষয়ে তারা সুপারিশ করেছিলেন। রাধাকৃষ্ণন কমিশনের মূল যে সমস্ত সুপারিশ, প্রত্যেকটি আমরা গুরুত্বপূর্ণগুলো দেখে নেব। উচ্চশিক্ষা প্রসঙ্গ প্রথমেই। স্বাধীনতা লাভের পর উচ্চশিক্ষার গুরুত্বের দিকে কিন্তু লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতিকল্পে রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় শিক্ষা মানে ইউনিভার্সিটি নলেজ, ইউনিভার্সিটি বেস এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ উচ্চশিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, প্রশাসন, শিক্ষণ, পরীক্ষা ব্যবস্থা ইত্যাদি, ছাত্রমঙ্গল ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও টোটালি কিন্তু নানান সুপারিশ তিনি করেছিলেন। এবার আমরা পরপর দেখে নিই। তারপর কি বলছে, পরিচালনা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা। এখানে কি কি সুপারিশ ছিলেন? রাজ্যে 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 বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের উপর, ভালো করে মনে রাখবে। কিন্তু এটা কিন্তু সুপারিশ হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ। কিন্তু উচ্চতর শিক্ষা ঠিক পথে যদি না চলে বা না চললে জাতীয় শিক্ষা নির্ণীত লক্ষ্যে পৌঁছাতে পারবে না, এই অনুমান তারা করেছিলেন। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনার জন্য উপযুক্ত পরিচালনা সম্বন্ধে কেন্দ্রীয় সরকারকেও কিন্তু ছাল ছাড়লে হবে না, দায়িত্বভার গ্রহণ করতে হবে। রাজ্যের উপর ন্যস্ত আছে দায়িত্বভার, কিন্তু উপযুক্ত পরিচালনা সম্বন্ধে কেন্দ্রীয় সরকারকেও
দায়িত্ব গ্রহণ করতে হবে। তার জন্য বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য, ইউনিভার্সিটি পরিচালনার জন্য যেগুলো থাকবে সেই সুপারিশ অনুযায়ী কি কি থাকবে, ভাইস চ্যান্সেলর, যেটা তোমরা আচার্য উপাচার্য এই বিষয়টা থাকবে, অর্থাৎ উপাচার্য থাকবে। তারপর থেকে থাকবে সিনেট, সিনেট থাকবে বা যেটাকে কোর্ট বলা হয়। তারপর আচার্য চ্যান্সেলর, উপাচার্য সিন্ডিকেট থাকবে, একাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টিস থাকবে বিভিন্ন, বোর্ড অফ স্টাডিজ থাকবে, ফিনান্স কমিটি থাকবে, আর সিলেকশন কমিটি থাকবে। একটা ইউনিভার্সিটিকে পরিচালনা করার জন্য এত কিছু থাকবে। এই সুপারিশ কিন্তু উচ্চশিক্ষার মানে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার জন্য, পরিচালনার জন্য এই বিষয়গুলো এই কমিশন সুপারিশ করেছিলেন। এরপর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা দেখব যে সুপারিশগুলো করেছিলেন। প্রচলিত পরীক্ষা পদ্ধতির অসারতা সম্বন্ধে রাধাকৃষ্ণন কমিশন বেশ কিছু সুচিন্তিত মন্তব্য করেছে। যেমন কমিশনের সদস্যবৃন্দরা ঘোষণা করেছিলেন, ইফ উই আর টু সাজেস্ট ওয়ান সিঙ্গেল রিফর্ম ইন ইউনিভার্সিটি এডুকেশন, ইট শুড বি দ্যাট অফ এক্সামিনেশনস। এই কোয়েশনটা কিন্তু তুলে দিতে পারে, তখন বলবে যে এটা কোন কমিশনের মত, যদি খুব ডিফিকাল্ট কোশ্চেন আসে। ঠিক আছে, এখন মনে রাখতে হবে এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। এরপর এক কথায় পরীক্ষা মানে প্রচলিত যে পরীক্ষা পদ্ধতি তার তীব্র সমালোচনা কিন্তু এই কমিশন করেছিল, গতানুগতিকভাবে সমালোচনা করেছিল। তো পরীক্ষা পদ্ধতির সংস্কার করার কথা বলেছিল এবং সংস্কার সম্বন্ধে কমিশনের যে সমস্ত সুপারিশগুলো ছিল সেগুলো দেখে নাও। বৈজ্ঞানিক উপায়ে, সায়েন্টিফিক ওয়েতে অভিক্ষা প্রস্তুতির কাজ শুরু করতে হবে, একদম বৈজ্ঞানিক উপায়ে। তারপর বলছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী পরীক্ষা সংস্থা প্রতিষ্ঠিত করতে হবে, স্থায়ী, পার্মানেন্ট। তারপর অভ্যন্তরীণ পরীক্ষার ওপর যে ইন্টারনাল এক্সামিনেশন হয় সেই অভ্যন্তরীণ পরীক্ষার উপর বিশেষ তোমাদের গুরুত্ব দিতে হবে। তারপর বছরে একটা করে পরীক্ষা না দিয়ে কালক্রমিক পরীক্ষার প্রবর্তন করতে হবে, কাল ওয়াইজ। ঠিক আছে, একটা করে বছরে অ্যানুয়াল এরকম ব্যাপার না হয়ে কালক্রমিক পরীক্ষার প্রবর্তন করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র কি বলছে, পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে রচনাধর্মী ও নতুন অভিক্ষা, এই দুইয়েরই কিন্তু সমন্বয় সাধন প্রয়োজন। কে বলেছিল? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রস্তুতির কথা বলা হচ্ছে, কারণ কমিশনটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। এরপর টিচার, শিক্ষক, শিক্ষক সম্বন্ধে কি কি সুপারিশ দেখা যাচ্ছে? বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নত মান ও সাফল্য কিন্তু প্রভৃতি নির্ভর করে কি, যোগ্য, প্রতিভাবান এবং উপযুক্ত শিক্ষকদের উপর। বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও উন্নতির জন্য জ্ঞানীগুণী শিক্ষক অবশ্যই প্রয়োজন। শিক্ষাদান করাই শিক্ষক নিয়োগের কিন্তু মৌলিক উদ্দেশ্য, এটা মাথায় রাখতে হবে। একজন প্রকৃত শিক্ষক কেবলমাত্র পুঁথিগত বিদ্যা অনুশীলনে ব্যাপৃত না থেকে শিক্ষাকে প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য বা চরিত্র গঠনে কিন্তু সহায়তা করার জন্য প্রকৃত সহায়ক হতে পারে। তাই কমিশন কি কি সুপারিশ করেছিলেন এই শিক্ষক বিষয়ে? শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বিচার করে নিয়োগ করতে হবে। শিক্ষক ছাড়া কয়েকজন করে গবেষক নিয়োগ করতে হবে, যেহেতু এটা ইউনিভার্সিটি পারপাস। যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতি হবে, প্রমোশন। প্রত্যেক শিক্ষককে 60 বছর বয়সে অবসর গ্রহণ করতে হবে, এটা কিন্তু বলে দিয়েছিলেন এই কমিশন। অবশ্য যোগ্য শিক্ষকের কর্মদক্ষতা থাকলে তার কার্যকাল 3 বছর পর্যন্ত বাড়ানো চলবে। তারপর কি বলছে, শিক্ষকদের চাকুরির ব্যবস্থা, প্রভিডেন্ট ফান্ড, কাজ করার সময়, ছুটি সুষ্ঠুভাবে প্রণয়ন করতে হবে। এই ছিল শিক্ষক প্রসঙ্গে তাদের সুপারিশ। এবার বলছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি সুপারিশ করেছিলেন? রাধাকৃষ্ণন কমিটির রিপোর্টের একটি উল্লেখযোগ্য দিক ছিল কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গঠন। একটি সর্বাত্মক নতুন একটা চেতনা কিন্তু এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং এই গ্রামীণ শিক্ষা সম্বন্ধে একটা নতুন বিষয়। ভারতের সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক জীবনে গ্রামের গুরুত্বকে অনুভব করে শিক্ষা ব্যবস্থাকে গ্রাম জীবনের সঙ্গে সমন্বয় সাধনের কথা এই কমিশন বলেছিল। কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় বিষয়, পাঠ্যক্রম প্রভৃতি সমস্যায় কিন্তু এগুলো সমস্যায় গ্রামীণ জীবনের পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত হবে। সেই কারণে নাম দেওয়া হয়েছিল গ্রামীণ পরিকাঠামো। ঠিক আছে, বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন। গ্রামীণ উচ্চশিক্ষা তাহলে কাঠামোয় কি কি থাকবে? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার যে কাঠামো তাতে থাকবে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা। এই সময়কাল কত? 7 থেকে 8 বছর ব্যাপী, একটু মনে রাখবে। তারপর বলছে উচ্চ বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা 3 থেকে 4 বছর ব্যাপী, এটা একদম স্কুল লেভেল থেকে যাচ্ছে টোটালি, কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে একদম টোটালি প্রথম থেকে।
তারপর গ্রামীণ কলেজ, এত স্টেপ বাই স্টেপ প্রাইমারি মাধ্যমিক লেভেল, তারপর গ্রামীণ কলেজ লেভেল। এটা হবে কি 3 বছর ব্যাপী। আর স্নাতকোত্তর বা পিজি, যেটাকে মাস্টার্স বলা হয়, তো যেটা হবে 2 বছর ব্যাপী। এবার এতক্ষণ তো বোঝা গেল, এবার বলছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা গেল টোটালটা। এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো সম্পর্কে কি কি সুপারিশ করেছিলেন, এখানে সুপারিশগুলো দেখে নেওয়া যাক। বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজের মোট 12 বছর শিক্ষা গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে ছাত্রছাত্রীরা। ঠিক আছে, কত বছর পর? 12 বছর পর। কারণ এখানে মনে রাখতে হবে মাধ্যমিক শিক্ষার উন্নতি করার কথা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোর ক্ষেত্রে বলা হয়েছিল এই কমিশনের তরফে। তো 12 বছর পর শিক্ষা গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে, অর্থাৎ ইউনিভার্সিটিতে। আর এই 12 বছর বিদ্যালয়ে শিক্ষালাভ করার পর শিক্ষার্থীরা কিন্তু কলা ও বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবে। ঠিক আছে, বিদ্যালয়ে 12 বছর তারা শিক্ষালাভ করবে, তারপর শিক্ষার্থীরা কলা ও বিজ্ঞান শাখায়, আর্টস এবং সায়েন্স যেটাকে বলা হয় কলা ও বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবে। আর উপরটা বলেছিল যে বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজে মোট 12 বছর শিক্ষা গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। অধিক সংখ্যক ইন্টারমিডিয়েট কলেজ কিন্তু স্থাপন করতে হবে, অধিক সংখ্যক। তখনকার সুপারিশ এগুলো, বুঝতেই পারছো। বিশ্ববিদ্যালয়ের ভিড় কমাতে কমিশন বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দিয়েছে। বৃত্তি শিক্ষা মানে ভোকেশনাল ক্ষেত্রে কিছু জোর দিয়েছে। পাস কোর্সের শিক্ষার্থীরা 2 বছর ও অনার্স কোর্সের শিক্ষার্থীরা 3 বছর ধরে পড়াশোনা করতে পারবে। পাস কোর্সের শিক্ষার্থীর 2 বছর পর, অর্থাৎ 2 বছর হয়ে যাওয়ার পর, এবং অনার্সের শিক্ষার্থীরা 1 বছর পরে মাস্টার্স ডিগ্রি লাভ করবে। আগেই বলেছি তখনকার সুপারিশ সেটা। ঠিক আছে, অনার্সের শিক্ষার্থীরা 1 বছর পরেই মাস্টার ডিগ্রি লাভ করবে, মাস্টার্স ডিগ্রি। আর পাস কোর্সের শিক্ষার্থীরা 2 বছর পরে লাভ করবে। পিএইচডি ডিগ্রির শিক্ষাকাল হবে 2 বছরের জন্য। পিএইচডি ডিগ্রির শিক্ষাকাল হবে 2 বছরের। ঠিক আছে, এবার যে গ্রামীণ শিক্ষা তার কাঠামোটি কেমন হবে, এতক্ষণ তো আমরা জানতে পারলাম পিএইচডি স্কুল ইত্যাদি। এবার গ্রামীণ শিক্ষার কাঠামোটা কেমন হবে, যেটা আমরা থিওরিটিক্যাল ভাবে আমরা জেনেছি। থিওরিটিক্যাল ভাবে 7 থেকে 8 বছরের নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষা, 3 থেকে 4 বছরের উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, 3 বছরের গ্রামীণ কলেজীয় শিক্ষা এবং 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা। এটা হচ্ছে গ্রামীণ যে শিক্ষা তার কাঠামোটি হবে এই কমিশনের সুপারিশ ওয়াইজ। এবার সবই হলো, পাঠ্যক্রমে কি কি থাকবে, এতক্ষণ তো সবই বোঝা গেল। এবার পাঠ্যক্রম কি কি হবে তাহলে? কমিশন শিক্ষায় উন্নত দেশগুলির পাঠ্যক্রমকে পর্যালোচনা করে ভারতের পাঠ্যক্রম কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে সুপারিশ করে। সে বিষয়ে কলা, বিজ্ঞান, কৃষি, কারিগরি শিক্ষার দিকে লক্ষ্য রেখেই কিন্তু নিম্নলিখিত সুপারিশগুলো করা হয়। তো দেখে নেওয়া যাক কি কি সুপারিশ ছিল। বলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষাক্ষেত্রে কৃষিবিদ্যা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এগ্রিকালচার যে সাবজেক্ট, এগ্রিকালচারাল যে সাবজেক্ট, সেই কৃষিবিদ্যা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে শিক্ষাক্ষেত্রে। সাধারণ শিক্ষার সঙ্গে কর্মকেন্দ্রিক, পরিবেশ কেন্দ্রিক, ব্যবহারিক উৎপাদনী এবং স্থানীয় জীবনকেন্দ্রিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এগুলো রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে। তারপর বলছে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক, ব্যবহারিক মানে তত্ত্বগত, তাত্ত্বিক, ব্যবহারিক ও উন্নত সাহিত্যধর্মী শিক্ষাকে, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের যে শিক্ষা, সেই উন্নত সাহিত্যধর্মী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। গ্রামীণ বিষয়গুলি ছাড়াও আর কি কি থাকবে পাঠ্যক্রমে? থাকবে দর্শন, ভাষা, সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, মনোবিদ্যা, অর্থনীতি, কৃষিবিদ্যা ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, গ্রামীণ বিদ্যালয়, গ্রামীণ শিক্ষার কাঠামো যেহেতু, তো গ্রামীণ বিষয়গুলো থাকবে, তাছাড়াও এগুলো থাকবে এরপর, কারণ এগুলো থাকতেই হবে, যেহেতু পাঠ্যক্রম একটা বিষয়, সবকিছুকে নিয়েই তো এটা হয়, যতই গ্রামীণ বিষয়গুলি হোক বা গ্রামীণ শিক্ষা হোক। আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্ব অধিকার কিন্তু বজায় থাকবে, কলেজ বিশ্ববিদ্যালয় দুটোতেই। এবার যে বৃত্তি শিক্ষা একটু আগে দেখছিলাম, এবার পেশাগত শিক্ষা, প্রফেশনাল, ঠিক, পেশাগত শিক্ষা শিক্ষার্থীর বিকাশ সাধারণধর্মী ও বৃত্তিমূলক শিক্ষার উপর কিন্তু নির্ভরশীল। সেই সমস্ত কাজে তাদের তাহলে দক্ষতার প্রয়োজন। আর সেই সব কাজে দক্ষতা বুঝবে কারা? অন্যান্য পেশাগত সেই পর্যায়ের বা সেই পদ্ধতিগত পেশাগত শিক্ষার প্রয়োজন। সেসব কাজের জন্য বা সেসব কাজের পরিচালনার জন্য পেশাগত দরকার প্রয়োজন, পেশাগত শিক্ষার প্রয়োজন। তো কমিশন পেশাগত শিক্ষার জন্য যে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে তা হলো কৃষি, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যা, আইন এবং চিকিৎসাবিদ্যা, এই বিষয়গুলির উপর পেশাগত হিসেবে জোর দেওয়া হয়েছে এই কমিশনের সুপারিশ অনুযায়ী। ঠিক আছে, পেশাগত শিক্ষা হিসেবে, কারণ এদের
মানে পেশাগত এই শিক্ষা না থাকলে উপরের এই বিকাশ, কারণ শিক্ষার্থীর বিকাশ তো সাধারণধর্মী ও বৃত্তিমূলক শিক্ষার উপর নির্ভরশীল, তাই তাদের জন্য পেশাগত দক্ষতা সম্পন্ন শিক্ষকেরও দরকার। ঠিক আছে, পরবর্তীতে আজকের স্টুডেন্টই কিন্তু পরবর্তীতে শিক্ষক হবে, এটাও মাথায় রাখতে হবে। তাই যেমন টিচারও দরকার, তেমন সেই শিক্ষা ব্যবস্থারও দরকার, যাতে পরবর্তীতে আরও টিচার সেই মাধ্যমে হতে পারে। তো শিক্ষার মাধ্যম, ঠিক, কারণ আজকের স্টুডেন্টই ভবিষ্যতের শিক্ষক। শিক্ষার মাধ্যম, শুধু শিক্ষকই বলবো না, এই শিক্ষার মাধ্যমটা বুঝতে হবে। ঠিক আছে, শুধু শিক্ষক নয়, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, যে কোনো প্রফেশনাল হতে পারে। সেই কারণেই কিন্তু শুধু কৃষি দেওয়ার ছিল না, শুধু বাণিজ্য ছিল না, শিক্ষা তত্ত্ব শুধু ছিল না, সবকিছু মিক্সড আছে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসাবিদ্যা সবই আছে, আইনজ্ঞর দরকার। তো বিশ্ববিদ্যালয় কমিশন মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি ত্রিভাষা নীতির সুপারিশ করেছিল। ত্রিভাষা নীতি, 3টি ভাষা। এই 3টি কি ভাষা? মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ভাষা। এছাড়া বিজ্ঞান ও কারিগরি শিক্ষাবিদ্যার জন্য বা বিদ্যা শিক্ষার জন্য অবিলম্বে কিন্তু পরিভাষা প্রস্তুতির সুপারিশও কমিশন করেছিল। পরিভাষা প্রস্তুতির সুপারিশ করেছিল কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ক্লিয়ার? এবার বলছে ধর্মশিক্ষা। ধর্মশিক্ষা অনুযায়ী কমিশনের সুপারিশ কি করা হয়েছে? বিদ্যালয়ের দৈনন্দিন কাজ শুরুর আগে ছাত্রদের কিছুক্ষণ নীরবে ধ্যান করে চিত্তকে সংযত করে নিতে হবে, এই বিষয়েই বলা হয়েছে। এবং ডিগ্রি কোর্সের প্রথম বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুরুদের জীবনী আলোচনার ব্যবস্থা করতে হবে, সমগ্র পৃথিবীর। ঠিক আছে, ডিগ্রি কোর্সের প্রথম বছর। তারপর বলছে দ্বিতীয় বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থসমূহ থেকে সর্বজনীন আবেদনপূর্ণ বাণী, এবং তৃতীয় বছর ধর্মতত্ত্বের মূল যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে। নারী শিক্ষা। নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? প্রায় শেষের দিকে আমরা চলে আসছি আস্তে আস্তে। নারী শিক্ষা সম্পর্কে সুপারিশ ছিল যে নারী শিক্ষার সুযোগ বাড়াতে হবে। পুরুষের কলেজে মেয়েদের সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। মেয়েদের ও ছেলেদের শিক্ষাক্রম প্রায় একই রকম হবে, এটা মাথায় রাখতে হবে। তারপর কি? নারী হিসেবে ও নাগরিক হিসেবে তাদের কর্তব্যবোধকে জাগ্রত করতে হবে। সমাজে যথাযোগ্য স্থান গ্রহণ করার তাদের কিন্তু উপযুক্ত ব্যবস্থা করতে হবে। গার্হস্থ্য, অর্থনীতি, পরিবার পরিচালনা প্রভৃতি বিষয় তারা যাতে পড়তে পারে এবং পড়ে, সে সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া হবে। গার্হস্থ্য বিজ্ঞান, হ্যাঁ জানো তোমরা, হোম সায়েন্স আছে, গার্হস্থ্যবিদ্যা, অর্থনীতি, পরিবার পরিচালনা সবকিছু কিন্তু তারা যাতে পড়ে, সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হবে। ছাত্রমঙ্গল ও শরীরচর্চা। কমিশন শিক্ষার্থীদের কল্যাণমূলক শিক্ষা ও শরীরচর্চার ব্যবস্থা করার সুপারিশ করেছে। দুটি দরকার, কল্যাণমূলক শিক্ষার ও শরীরচর্চার ব্যবস্থা করার জন্য সুপারিশ করেছে। এই জন্য একটি উপদেষ্টা সমিতি বা কমিটিও কিন্তু গঠন করতে হবে, উপদেষ্টা সমিতি একটা গঠন করতে হবে। এবছরে একবার বিনা ব্যয়ে সকলের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে, বছরে একবার। শিক্ষার্থীদের জন্য হাসপাতাল ও চিকিৎসাগারের আয়োজনও রাখতে হবে। এগুলো অনেক কিছু সুপারিশ কিন্তু করা হয়েছে ছাত্রমঙ্গল ও শরীরচর্চার পরিপ্রেক্ষিতে। দ্বিপ্রহরে দুপুরে অল্প মূল্যে আহার্য দেওয়ার ব্যবস্থা করতে হবে, আহার করার ব্যবস্থা করতে হবে খাবারের, প্রতি বিশ্ববিদ্যালয়ে, এবং ক্যান্টিন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে থাকে, তোমরা জানো, অল্প মূল্যে পাওয়া যায়। প্রতি বিশ্ববিদ্যালয়ে এবং প্রতি কলেজে এনসিসি শরীরচর্চার ব্যবস্থা রাখতে হবে, ন্যাশনাল ক্রেডিট ক্রপস, এনসিসি। তোমরা জানো এনসিসি, এনএসএস সবই থাকে কলেজে। এখনকার দিনের কথা বলা হচ্ছে, এটা তখনকার সময়ে বলা হয়েছিল, স্বাধীনতার পরবর্তী কমিশন। অর্থ সংস্থান, এটা একটা ভাইটাল পয়েন্ট। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে, রাষ্ট্রকে কিন্তু বহন করতে হবে। নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য অর্থ মঞ্জুর করা হবে। কোন কোন ক্ষেত্রে অর্থ মঞ্জুর হবে? গৃহ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের গৃহ নির্মাণ কল্পে, গ্রন্থাগার উন্নয়নে, শিক্ষাকর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে, এবং গবেষণামূলক কাজে। এগুলো কিন্তু এইসব বিষয়ে কিন্তু অর্থ মঞ্জুর করা হবে। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনটি নবভারত গঠনের পক্ষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দলিল। যদি প্রশ্ন আসে কোন কমিশনের প্রতিবেদনটি নবভারত গঠনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, অ্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কারণ গ্রামীণ শিক্ষা, ধর্মশিক্ষা, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সম্বন্ধে যে সুপারিশ করা হয়েছে তা বর্তমান সময়োপযোগী, এবং বাস্তবে এগুলো গৃহীত হলে ভারতীয় শিক্ষা নবরূপ লাভ করবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে মতামত দিতে পারো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাতে পারো, বিভিন্ন ট্রেড গ্রুপে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, কেমন? কারণ অনেকে ক্লাসগুলো কিন্তু পায় না।
অবশ্যই, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তোমাদের একটা শেয়ার কিন্তু আরও 100টা মানুষের কাছে কাজে লেগে যেতে পারে, যাদের বাড়িতে টিউশন বা টিচার নেই পার্সোনাল, তারা এগুলো পড়লে কিন্তু উপকৃত হতে পারবে। ফ্রি অফ কস্ট কিন্তু ক্লাস এগুলো প্রোভাইড করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, উপরে স্ক্রিনে হাইলাইট হচ্ছে, সেখানে তোমরা জয়েন করে সমস্ত ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসের আপডেট পাবে, হ্যাঁ, এবং পিডিএফ তোমরা সেখানেই পাবে রিভাইজের সময়। এবার বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ নোটিফিকেশন অনেকের কাছেই যায় না, ঠিক আছে? কারণ সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে যে বেল আইকন আছে সাবস্ক্রাইব করার পর সেই বেল আইকনটাকে প্রেস করে দাও, দিয়ে দেখবে একটা অল নোটিফিকেশন জায়গা আছে, অলটা সিলেক্ট করে দেবে, তাহলে সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও যখনই পাবলিশ হবে তার আগে থেকেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে নিজেদের মোবাইলে, ঠিক আছে? তাহলে তোমরা মতামত জানাতে পারো এবং অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।